আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সাংবাদিকদের ইদানিং নীতিরুনটা বেশি বেড়ে গেছে। সাংবাদিক হয়ে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চলছে, এটা মেনে নেওয়ার মতো না। এবং আমরা আরো দেখতে পাচ্ছি আজকে এই সোহেল এর উপর যে হামলা করা হয়েছে, যারা সোহেলের উপর হামলা করেছে তারা যে কাজটা করেছে অবশ্য নিন্দনীয় কাজ। সোহেল আমাদের ভাই, আজকে সোহেলের উপর হামলা মানে আমাদের উপর হামলা। আমাদের এই সাংবাদিকতা জীবনে আমরা যারা সাংবাদিকতা করি, আমরা সাংবাদিকের হয়েও সাংবাদিকের ছায়া শক্তি হয়ে গেছি। বিভিন্ন অফিস আদালতে গেলে দেখা যায় যে যারা বেশ কিছুদিন যাবৎ সাংবাদিকতায় এসেছে তারা সাংবাদিকদেরকে প্রতিহত করার জন্য বিভিন্ন অফিস আদালতে বসে থাকে। সাংবাদিকরা কোনো তথ্যের জন্য গেলে তারা বাধা প্রদান করে, তাদের নাম বলতে চাচ্ছি না। এখানে অনেক সাংবাদিকই জানেন যে যেসব অফিসে বিগত সময়ে দুর্নীতি হয়েছে, সাংবাদিকরা যদি দুর্নীতির তথ্য দিতে যায় গিয়ে দেখে যে টেবিলের সামনে আরো দুইজন সাংবাদিক বসে আছে এবং তাদের জন্য কোনো কাজ করা যায় না, তথ্য নেওয়া যায় না। কেন এরকম হয় এটাও আমার একটা প্রশ্ন। সাংবাদিকের শত্রু, সাংবাদিকদেরকেই সাংবাদিকরা ব্যবহার করছে, বাহিরের যারা ক্রাইম করছে, দুর্নীতি করছে। দুর্নীতি কিন্তু থেমে নেই, দুর্নীতি চলছেই। সেই দুর্নীতি দমনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। যারা সুস্থ ধারার সাংবাদিকতা করে তাদেরকে এগিয়ে আসা দরকার। সোহেলের উপর হামলা হয়েছে, এই যে সোহেলের উপর যে হামলাটা হলো, কেন হলো, এর নেপথ্যে কি, এটা কিন্তু প্রশাসনের অনেকদিন আগেই খুঁজে বের করার দরকার ছিল, ঘটনার পরবর্তীতেই খুঁজে বের করার দরকার ছিল। আমরা নিরাপদ নই, আমরা চাই বর্তমান সরকারের সুদৃষ্টি, চাই প্রশাসনের সুদৃষ্টি। আমরা একটা নিরাপদ জীবন চাই, সুন্দরভাবে বাঁচতে চাই। যেহেতু আমরা লেখালেখি করি, আমাদের লেখালেখি হচ্ছে আমাদের কাজ, প্রতিবাদ করা আমাদের কাজ। আজকে আমার এখানে যে ভাইয়েরা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আমি প্রশাসনের কাছে এটাই অনুরোধ করব, সোহেল নিরীহ মানুষ, তার সাথে যদিও আমার ওই রকম সখ্যতা নাই, কিন্তু দেখা হলেই তিনি আমাকে সালাম দিতেন, আমার সাথে ভালো ব্যবহার করতেন। তার যে সুন্দর একটা স্বচ্ছ হাসি, সেই হাসিটা আমার চোখের সামনে এখনো ভাসে। আমরা চাই অচিরেই প্রশাসনের সোহেলের উপর হামলাকারীদের গ্রেপ্তার করা হোক। ধন্যবাদ সবাইকে। আমার ভাইয়ের উপর যে হামলা হয়েছে তার আমি প্রতিবাদ নিন্দা জানাই এবং আমার ভাইয়ের বিচার চাই এবং আর কোনো ভাইয়ের সাংবাদিক কোনো আহত না হয়। আমার ভাই এখন হাসপাতালে কোনো আহত হয়েছে, তার জন্য আমরা বিচার চাই এবং যারা আহত করেছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। মুক্ত করতে পেরেছি, প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। প্রথমত হচ্ছে আমি এখানে দাঁড়িয়েছি আমার ভাই সোহেল, যে আমার সঙ্গে সব সময় কাজ করে, আমাদের সঙ্গে সব সময় ভালো আচরণ করে। সে ফটো সাংবাদিক, তাকে একা পেয়ে একটি সন্ত্রাসী বাহিনী, যে যার কিনা সে সরকারি চাকরি করে এরকম আমরা জানি, সেই ইমরান মেহেদি কি করে পারলো একজন সাংবাদিক, গণমাধ্যম ফটো সাংবাদিকের গায়ে হাত তুলতে? শুধু হাত তুলেই ক্ষান্ত রাখেনি, সে এখনো পর্যন্ত ফেসবুকে নানান গণমাধ্যমের মাধ্যমে আমাদেরকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি আমাদের ছবি দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সে কি বুঝাতে চান আমাদেরকে? সে কি বুঝাতে চান? আমরা কি গণমাধ্যম কর্মী নাকি মাদক ব্যবসায়ী? আমি আজ, আপনারা জানেন, আমি একটি ফোন করেছিলাম যে অমুক জায়গায় গেলে আপনারা মাদকের সন্ধান পাবেন, কিন্তু আপনারা মাদকের সন্ধান পেলেন, অপরাধীকে ধরতে পারলেন না, ধরে নিয়ে গেলেন আমাকে। আমি মাদকের বিরুদ্ধে আওয়াজ তোলাই কি আমার অপরাধ ছিল? আমি এরপরে আরেকটি মামলা খাই, যেটি হচ্ছে চাঁদাবাজি, 15 লক্ষ টাকা চাঁদা। সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানী মেম্বার। সেই রানী মেম্বারকে আমি সচক্ষে এখন পর্যন্ত দেখিনি। তার নামে একটি মামলা হয় 2025-এ,
2025 সালের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, আমি ফেব্রুয়ারি মাসের 24 তারিখে হাতে মামলার কাগজ পেয়ে একটি নিউজ করি। সেই নিউজ করাই কি ছিল আমার অপরাধ? আমি আজ পর্যন্ত তাকে চোখে দেখিনি, তার ফোন নাম্বার আমার ফোনে নেই। তবুও কেনা আমি একটি চাঁদাবাজি মামলা খেয়েছি। আমার এই চাঁদাবাজির মামলা চার্জশিট দেওয়া হয়েছে। এই চার্জশিট দেওয়া হয়েছে, সেখানে চার্জশিটে কি লেখা সেটা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। কেন ফাইনাল দেওয়া হলো না? কেন ফাইনাল দেওয়া হলো না? আমাকে তো তারা পায়নি। আমি কোথাও কোনো চাঁদাবাজির অংশে আমি জড়িত ছিলাম না, এবং কি যে ঘটনাস্থল দেখানো হয়েছে সেই ঘটনাস্থলে ফুটেজেও আমি নেই। কোনো দুইটা মামলার কোনো ফুটেজেই যেহেতু আমি নেই, তাহলে আমার মামলার ফাইনাল কেন দেওয়া হলো না প্রশ্ন রেখে গেলাম। আজ এখানে দাঁড়িয়েছি সোহেলের হামলাকারীর বিরুদ্ধে যেন গ্রেফতার হয়, যেন শাস্তি হয়, সেই শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে। আজ আমি বলতে চাই, সেই 72 ঘন্টা আলটিমেটাম যেটা আমাদের সাংবাদিক ইউনিয়ন থেকে দেওয়া হয়েছে, সেই 72 ঘন্টার ভিতরে যদি আপনারা অপরাধীদের গ্রেফতার করতে না পারেন, তাহলে কঠোর থেকে কঠোর আরো আন্দোলন আমরা সৃষ্টি করব ময়মনসিংহ সহ সারা বাংলাদেশে। সেই পরিস্থিতি যেন এই রক্ত সোহেলের রক্ত নয়, এই রক্ত আমাদের গা থেকে ঝরছে। সোহেল আঘাত পেয়ে হয়তো আহত হয়েছে, আমরা আহত হয়েছি হৃদয়ের দিক থেকে। তবে এই মানববন্ধনে সর্বোচ্চ সহযোগিতা এবং বাড়ানোর জন্য যে সকল সাংবাদিকরা এগিয়ে এসেছেন, এবং তার মাঝে একজন প্রিয় মানুষ খাইরুল আলম রফিক ভাই, যে কিনা সাংবাদিকদের নির্যাতন হলে বিভিন্ন দূর দূরান্ত মানববন্ধন এবং বিভিন্ন কাজে অংশগ্রহণ করে সাংবাদিকদের অধিকার নিয়ে লড়াই সংগ্রাম করে আজকে সেই রফিক ভাইয়ের কথাই বলছি আমি। তবে এমন রফিক ভাই শুধু একা থাকলে হবে না, ঘরে ঘরে রফিক ভাই জন্ম নিতে হবে। এসেছেন ভুক্তভোগী হামলার শিকার যিনি হয়েছেন তরুণ সাংবাদিক, আমাদের প্রিয় ছোট ভাই সোহেলের পরিবার এবং আত্মীয় স্বজন। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে এই ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ কার্যালয়, সর্বোচ্চ যিনি আমাদের বিচারক মাননীয় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে, এবং এখানে বাংলাদেশ পুলিশের ডিআইজি, যিনি মাননীয় ডিআইজি অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা, ওনার কার্যালয়ের সামনে আমরা দুটি বিষয় নিয়ে ন্যায় বিচারের জন্য, আপনাদের জন্য ন্যায় বিচারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আজকে বলতে চাই যে ময়মনসিংহের সবচেয়ে কোন জায়গায় দুর্নীতিগ্রস্ত বেশি জায়গা, এটা হলো স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগে ময়মনসিংহে একটা পিয়ন যদি 100 কোটি টাকার মালিক হয়ে থাকে, তাহলে আপনি বলেন যে স্বাস্থ্য বিভাগে কি পরিমাণ দুর্নীতি আছে। আমি বলতে চাই, ময়মনসিংহের গোয়েন্দা সংস্থা যারা কর্মকর্তা সদস্যবৃন্দ যারা আছেন, পুলিশের বিভিন্ন গোয়েন্দা শাখার যারা সদস্যবৃন্দ আছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন, এটাই স্বাভাবিক। মানুষের সেবা করছেন, এটি সেবা অনেক মহতের গুণ, আপনাদের এটি কাজ। কিন্তু আপনারা এর বাইরেও যে স্বাস্থ্য বিভাগে যে পরিমাণ দুর্নীতি লুটপাট হচ্ছে, এটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে একটি বিষয় জানার জন্য। আপনারা জানেন, বিগত 16টি বছর ময়মনসিংহে জেলা এবং বিভাগে যে সকল সরকারি স্বাস্থ্য বিভাগে কর্মকর্তারা ছিলেন, তারা ঘুরে ফিরে আবার এই ময়মনসিংহের এই স্বাস্থ্য বিভাগে কর্মরত আছে। আপনারা জানেন, এখানে একজন সদস্যর নাম বলবো, জনাব মেহেদি হাসান ইমরান, তার বাড়ি হচ্ছে ত্রিশালে, তার পরিবার হচ্ছে আওয়ামী লীগের। আমি এখানে বলতে চাই, এখানে গোয়েন্দা সংস্থার লোকজন আছেন, আপনারা নোট করে নেন, এই মেহেদি হাসানের পরিবার প্রত্যেকেই ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। যদি এগুলো মিথ্যা বলে থাকি, আপনারা আমাকে আগামীকালকে এখানে রাস্তায় জিজ্ঞাসা করুন যে আপনি মিথ্যা তথ্য দিয়েছেন। মেহেদি হাসানের বাবা, তার পরিবার সবাই উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন প্রভাব বিস্তার করেছে। এখানে আরেকটি কথা বলতে চাই, সেই মেহেদি হাসান সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ছত্রছায়ায় এই ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে 1100 ক্লিনিক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তাকে দিয়ে এই শরীফ সাহেব, তাকে দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, নিয়োগ বাণিজ্য করেছেন। সাবেক মহরম মারা গেছেন ক্যাপ্টেন, যিনি ছিলেন গরিপুরের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন
প্রতিমন্ত্রী ছিলেন, তাকে দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। একজন কেরানি সামান্য নতুন বাজারে একটি প্লট কিনেছেন, আপনি নৌমহলে একটি প্লট কিনেছেন, প্রায় 60 কোটি টাকার সম্পদ করেছেন। এই ভাই কথা বলেন কেন আপনারা? জানেন এখান থেকে কথা না বললে আপনার 60 কোটি টাকার সম্পদ করেছেন। এমন একজন কেরানি, এত প্রভাব এখানে। আপনি দেখেন গত 24 সালে 22 সালে 24 সালে সে স্বাস্থ্য বিভাগের ডিজি মহোদয়ের স্বাক্ষর জালিয়াতি করেছেন, করে সে নিজের বদলি নিজেই করিয়েছেন। তারপরে আইন শৃঙ্খলা বাহিনী, ঢাকার র্যাবের সদস্যরা তাকে বনানী থেকে গ্রেপ্তার করে 4 মাস কারাগারে ছিল এই মেহেদী হাসান। তারপরে সে জেলখানায় ছিল, বরখাস্ত ছিল। আমার কাজে যদি ডিস্টার্ব করেন আমি চলে যাব। আসলে সাবজেক্ট হলো দুর্নীতি, আমরা এখানে কাউকে নিয়ে কথা বলতে চাই না। তারপরে মেহেদী হাসানকে গ্রেফতার করার পরে 3 মাস কারাগারে ছিলেন। কারাগারে থাকার পরে সে 5 আগস্টের পর আওয়ামী লীগের সময় সে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী, বিশ্বাস আস্থাভাজন লোক ছিলেন। 5 আগস্টের পরে হয়ে গেলেন উনি ছাত্র শিবিরের নেতা। আজব কাণ্ড। এখন বলতেছে আমার পরিবার ছাত্র শিবির করে, এখানে গোয়েন্দা সংস্থার লোকজন আছেন। আপনারা বলেন আগে ছিল আওয়ামী লীগের, এখন বলতেছে ছাত্র শিবিরের নেতা সে। তাহলে তার পরিবার তো ময়মনসিংহ শহর থেকে 20 কিলো দূরে বাড়ি। আপনি তদন্ত করে দেখেন আওয়ামী লীগের বিভিন্ন পদে তার পরিবার আছে। আরেকটি কথা বলতে চাই, একজন কেরানি, বিসিএস কে যারা বিসিএস এর কর্মকর্তা, যারা ডাক্তার, ময়মনসিংহ বিভাগে যারা সেবা দেয়, যারা ময়মনসিংহ বিভাগে মানুষের সেবা দিচ্ছে, সেই ডাক্তারের কাছ থেকে ঘুষ নেয় সেই কেরানি। চিন্তা করেছেন সে কত প্রভাবশালী? আত্মচিৎকার। এখানে এই ময়মনসিংহ নগরী সহ এই বিভাগে প্রায় 1100 হাসপাতাল প্রাইভেট ক্লিনিক রয়েছে। প্রত্যেকটা হাসপাতালে ক্লিনিক মালিকদের আত্মচিৎকার। এই মেহেদী হাসান সে 15 জন দালাল সৃষ্টি করেছে। বেনামি ও নামি ও অভিযোগ দেয় তার লোকজন নেই, আবার তদন্ত করে তার লোকজন নেই। এইভাবে প্রত্যেকটি